কমই কথা বলে দুজন। নাইমার বাবা রাকিবকে ফোন দিয়ে বলল তাদের ওই বাড়ি থেকে ঘুরে আসতে। তখন রাকিব ভাবলো যে নাইমা ওই বাড়ি থেকে ঘুরে আসলে ঠিক হয়ে যাবে, মনও ভালো হয়ে যাবে। রাকিব নাইমাকে সেটা বলল। নাইমা যাওয়ার জন্য রাজি হলো। সেদিন রাতে রাকিব তার মাকে বলল তারা কাল সকালে নাইমাদের বাসায় যাবে। এই কথা শুনে মনে হয় সালমা বেগমের গায়ে আগুন ধরে গেল। তিনি আর কোনো কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে ওদের যাওয়া আটকানো যায়। সালমা বেগমের মনের ভেতর একটা ভয় কাজ করে। ওই বাড়িতে গেলে যদি তাদের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যায়, আর যদি তারা দুজনে একসাথে বেশি বেশি সময় কাটায়। সালমা বেগম প্ল্যান করতে থাকে কিভাবে এদের আটকে দেওয়া যায়। সালমা বেগম সারা রাত এটা ভাবতে থাকে, আর তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে। সালমা বেগম সকালের অপেক্ষা করতে থাকে। সালমা বেগম ভাবতে থাকে কিভাবে নাইমা আর রাকিবকে আটকানো যায়। শুয়ে পরিকল্পনা করতে থাকে। তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে। তারপর তিনি ঘুমিয়ে পড়েন। অন্যদিকে নাইমা আর রাকিব চুপচাপ হয়ে শুয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে নাইমা রাকিবকে বলল, একটা কথা ছিল। বলো, কি কথা? আপনি কি কখনো কারোর সাথে প্রেম করেছিলেন? কাউকে কি কখনো ভালোবেসেছিলেন? হ্যাঁ, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু জানি না কি কারণে মেয়েটা আমার সাথে সম্পর্ক শেষ করে অন্য কাউকে বিয়ে করে ফেলে। আপনাদের গল্পটা শুনতে চাই, শোনাবেন আমাকে? আজ না, অন্য একদিন। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। আমার ঘুম আসছে না, আপনার গল্প শুনবো, শোনান প্লিজ। ওকে, তাহলে শোনো। তারপর রাকিব নাইমাকে তার অতীতের ঘটনা বলতে শুরু করলো। আমি অনেক আগে থেকে একটা মেয়েকে পছন্দ করতাম। মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। আমি সব সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু মেয়েটাকে বলার মতন সাহস পেতাম না। আমি মেয়েটার পিছনে ঘুরঘুর করতাম। মেয়েটাকে সব সময় আমি ফলো করতাম। একদিন হুট করে মেয়েটাকে প্রপোজও করে ফেললাম। মেয়েটাও রাজি হয়ে গেল। আমাদের রিলেশন খুব ভালোই চলছিল। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো। খুব ভালোভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। আর আমি এইদিকে আমাদের দুজনের পড়াশোনা শেষ। আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। এদিকে আমাদের রিলেশনের 1 বছর কেটে যায়। আমাদের রিলেশনের কথা আমরা দুজন ছাড়া আর কেউই জানতো না। হঠাৎ একদিন লামিয়া আমাকে এসে বলল, রাকিব, বাবা আমার বিয়ে ঠিক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কি করব বলো? আমি বারবার বাবাকে না করে দিচ্ছি। এই অবধি অনেক ছেলে আমাকে দেখতে এসেছে। আমি একবার এক কথা বলে ভেঙে দিয়ে যাচ্ছি। এভাবে আর কত? তুমি একটা কিছু করো প্লিজ। আমি এখন কি করব বলতে পারো? আমি তো এখনো বেকার। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কিছুতেই আমার চাকরি হচ্ছে না। প্লিজ আমাকে আরো কিছুদিন সময় দাও। আমি তো সময় দিতে পারবো, কিন্তু আমার বাবাকে আমি কি বলবো? না হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসো। আমি এখন কিভাবে যাব? আমি গিয়ে তোমার বাবাকে বলবো আমি বেকার, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এসব বলবো নাকি? তারপর আমার এসব কথা শুনে তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দেবে? আমি এত কিছু জানি না রাকিব। তুমি যা করবে তাড়াতাড়ি করবে। আমাদের হাতে সময় খুব কম। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর লামিয়া আর কিছু না বলে তার বাসায় চলে গেল। একটু পরে আমি আমার বাসায় চলে এলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে এলাম। বালিশের উপরে মাথা রাখতেই লামিয়ার কথা মনে পড়ে গেল। শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কি করব আমি। এখন কি করা উচিত আমার? একদিকে নিজের ভালোবাসার মানুষের কথাও কাউকে বলতে পারছি না। কোন মুখে বলবো আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই? যেখানে আমার খাওয়া দাওয়ার সব কিছু আমার পরিবার দেখে, সেখানে আমি আরেকজনের কথা কিভাবে বলি? কিছুই ভালো লাগছে না আমার। এসব ভাবতে ভাবতে দেখি লামিয়া কল দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এ সময় লামিয়া আবার কল দিল কেন? এসব ভাবতেই কল কেটে গেল। আবারও কল দিল লামিয়া। আমি আর দেরি না করে কল রিসিভ করলাম। লামিয়া কল রিসিভ করতেই লামিয়ার কান্না ভেজা গলায় বলে উঠল, রাকিব, কিছু একটা করো প্লিজ, না হলে আমার আর কিছুই করার থাকবে না। কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে। আগামী শুক্রবার আমার বিয়ে। লামিয়ার মুখে এমন কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে। বুকের ভিতরটা চিনচিন করে উঠছে। চুপ হয়ে আছো কেন? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না।
আমি তোমার সাথে দেখা করতে চাই। কাল বিকালে একটু দেখা করবে প্লিজ? আচ্ছা, ঠিক আছে, এখন রাখলাম। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর ফোন রেখে দিলাম। আমার চোখের পানি টলমল করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এতদিন চেষ্টা করার পরেও আমি একটাও চাকরি জোগাড় করতে পারিনি। আমার ভাগ্যটা এত খারাপ হবে ভাবিনি আমি। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছি না। কিছুতেই চোখে ঘুম আসছে না। লামিয়ার মুখটা বারবার ভেসে উঠছে। রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। পরের দিন লামিয়ার সাথে দেখা করতে চলে গেলাম। দেখি লামিয়া আমার আগে এসে বসে আছে। লামিয়াকে দেখে আমার খুব খারাপ লেগে উঠল। মেয়েটির চোখ পুরো ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছে। লামিয়ার কাছে যেতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর আমি লামিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকলাম, লামিয়া প্লিজ এভাবে কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। বিয়ে তো ঠিক হয়েছে মাত্র, বিয়ে তো আর হয়ে যায়নি। আমাদের হাতে 5টা দিন সময় আছে। এই 5 দিনে তুমি কি করবে শুনি? দেখি কি করতে পারি। কিছু তো একটা করতে হবে আমাকে। তুমি এখন বাসায় চলে যাও, আমি তোমাকে রাতে কল দিয়ে বলবো সব কিছুই। ঠিক আছে, কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি করবে। হ্যাঁ। তারপর লামিয়া তার বাসায় চলে যায়। আমিও আমার বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম আম্মুকে সব কিছুই বলবো, কারণ আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমার আম্মু আমাকে ঠিক বুঝবে। তারপর আমি বাসায় গিয়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুকে গিয়ে বললাম, আম্মু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বল? আম্মু আমি কাল থেকে আব্বুর সাথে ব্যবসা করব। কি ব্যাপার রাকিব? যাকে এত করে বলেও দোকানে পাঠানো যায় না, আর তার মুখে এমন কথা? আম্মু তোমাকে আমার আরও কিছু কথা বলার আছে। তারপর আমি আম্মুকে লামিয়ার কথা সব বললাম। লামিয়ার বিয়ে ঠিক হয়েছে ওই সবও বললাম। আম্মু আমার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারোর সাথে কখনো মিশতেও পারিনি। আমার সব শুধু ছেলেই ফ্রেন্ড ছিল, কখনো আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, কারণ আমার আম্মু আমাকে সব সময় বয়েজ স্কুলে পড়াশোনা করিয়েছে। যাই হোক, গল্পে ফিরে আসি। আম্মু বলল মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি জানতাম আম্মু আমাকে বুঝতে পারবে। রাতে লামিয়াকে কথাটা বললাম। লামিয়াও অনেক খুশি হয়ে গেল। বুঝতে পারিনি এটাই আমাদের জীবনের শেষ খুশি। লামিয়াকে ফোন দিয়ে বললাম, আম্মু আমাদের সম্পর্কটা মেনে নেবে। আম্মু বলেছে তোমাকে আমাদের বাসায় আসতে। পরের দিন বিকেলে লামিয়া আমার বাসার সামনে চলে আসে। এসে আমাকে কল দিল। আমি দরজা খুলে লামিয়াকে ভিতরে নিয়ে আসি। রাকিব, আমার খুব ভয় করছে তোমার আম্মুর সামনে যেতে। আরে ভয় কিসের? আমার আম্মু অনেক ভালো মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হয়ে যাবে। তারপর আমি লামিয়াকে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু লামিয়াকে দেখে খুশি হলো। লামিয়া আম্মুর কাছে গিয়ে আম্মুকে সালাম করলো। লামিয়ার ব্যাপারে আম্মু অনেক কিছুই জিজ্ঞেস করলো। অনেকক্ষণ কথা বলার পরে আমি আম্মুকে বললাম, আম্মু তোমরা কথা বলো, আমি গিয়ে নাস্তা বানিয়ে আসি। এই কথা বলে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। আম্মু আমাকে যেতে দিচ্ছিল না, তাও আমি গেলাম, কারণ আমি চাইছিলাম তারা একটু আলাদাভাবে কথা বলুক। সব কিছু ঠিকঠাক করতে আমার প্রায় 20 মিনিটের মতন সময় লেগে গেল। এর মাঝে আমার একটা বন্ধু আমাকে কলও দিল, ওর সাথেও কথা বললাম। তারপর আমাদের 3 জনের জন্য নাস্তা নিয়ে এসে দেখি লামিয়া নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু লামিয়া কোথায় গেল? লামিয়া তো ওর বাসায় চলে গেছে। কি? কেন চলে গেছে? জানি না, ও আমাকে বলল ওর বাসা থেকে নাকি কল আসছে, তাই জরুরিভাবে চলে গেল। আমি বলছিলাম তোর সাথে দেখা করে যেতে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। তারপর আমি নিজের রুমে গিয়ে আমার ফোন বের করে লামিয়াকে কল দিলাম, কিন্তু ওর ফোন অফ। বারবার কল দিতে থাকি, তাও ফোন অফ দেখায়। বুঝতে পারলাম না ওর কি এমন হলো যে ফোন অফ করে রাখলো। নিজের মনকে অনেকভাবে সান্ত্বনা দিতে থাকি, হয়তো ফোনের চার্জ শেষ তাই অফ হয়ে গেছে, তাও আবার বারবার কল দিয়ে যাচ্ছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে আবারও কল দিলাম, এখনো ফোন অফ। খুব চিন্তা লাগছে, কি হয়েছে ওর? এইভাবে কেটে গেল অনেক দিন। এখনো লামিয়ার ফোন অফ। আমি যেন পাগলের মতন হয়ে যাচ্ছি। এইভাবে 15 দিন পার হয়ে যায়। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে লামিয়াকে দেখি একটা ছেলের সাথে। আমি তাড়াতাড়ি করে গিয়ে লামিয়ার কাছে চলে গেলাম, আর লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, লামিয়া তুমি এতদিন কোথায় ছিলে?
তোমার ফোন অফ, তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। লামিয়া নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, দেখুন, আমি এখন বিবাহিত, আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই, আমি এখন একজনের স্ত্রী। লামিয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি লামিয়াকে বললাম, এসব তুমি কি বলছো লামিয়া? আমি বিশ্বাস করি না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি লামিয়ার দুই গালে হাত দিয়ে বললাম, লামিয়া, বলো এসব মিথ্যা প্লিজ। লামিয়া আমার হাত সরিয়ে দিয়ে বলল, কোনো কিছুই মিথ্যা না, আমি সত্যিই বিবাহিতা, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। ভালো থেকো রাকিব, আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, আমি আসি। এই কথা বলে লামিয়া চলে গেল। তারপর থেকে লামিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ হলো না। আমি আজও জানতে পারিনি কেন লামিয়া আমার সাথে এমন করলো। রাকিব নাইমার কাছে কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। রাকিবের এমন অবস্থা দেখে নাইমার রাকিবের জন্য মায়া লেগে গেল। নাইমা নিশ্চুপ হয়ে রাকিবের সব কথা শুনলো। নাইমা রাকিবকে কি বলে সান্ত্বনা দেবে সে বুঝতে পারছে না। নাইমা কিছুটা বুঝতে পারে যে হয়তো তার শাশুড়ি এটার সাথে জড়িত আছে, কারণ নাইমা এই কয়দিন ঠিকই বুঝতে পেরেছে মহিলাটা কেমন। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে নাইমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তারপর দুজনেই সালমা বেগমের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সালমা বেগম খাটের ওপর শুয়ে আছে। সালমা বেগমকে খাটের ওপর শুয়ে থাকতে দেখে রাকিব তাড়াহুড়ো করে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, কি হয়েছে তোমার? এই সময় শুয়ে আছো? সালমা বেগম কাতর কণ্ঠে বলল, বাবা, আমার শরীরটা ভালো না, পা স্লিপ করে ওয়াশরুমের ভিতর পড়ে মাজায় খুব ব্যথা পেয়েছি, হাঁটতেও পারছি না। কিভাবে এমন হলো তোমার? দাঁড়াও, আমি ডাক্তারকে কল দিচ্ছি। না বাবা, আমি ওষুধ খেয়ে নিয়েছি, তুই চিন্তা করিস না, তুই যা, বৌমাকে নিয়ে ঘুরে আয়। না, তোমাকে এই অবস্থায় একা রেখে আমি যেতে পারবো না, এখন তোমার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে। আমার কিছু হবে না বাবা, তুই যা, সমস্যা নেই। না, আগে তুমি সুস্থ হও, তারপর আমি যাব, এর আগে না। নাইমা সালমা বেগমের নাটকটা বুঝতে পেরেছে, তাও সে চুপচাপ হয়ে আছে, কিছুই বলছে না। রাকিবকে বোকা পেয়ে যা বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে। এদিকে সালমা বেগমের এসব নাটক দেখে নাইমার রাগে শরীর জ্বলতে থাকে। তারপরেও নাইমা নিজেকে কন্ট্রোল করে সালমা বেগমের কাছে এসে বলল, মা, আমরা এখন কোথাও যাব না, আপনি সুস্থ হয়ে নিন, তারপর অন্য দিন না হয় যাব। আপনাকেও একা এইভাবে রেখে যাওয়া আমাদের ঠিক হবে না। নাইমা তারপর নিজের রুমে গিয়ে সব চেঞ্জ করে বসে থাকে। রাকিবও একটু পর নিজের রুমে চলে আসে। রাকিব নাইমার কাছে এসে বলল, মন খারাপ করো না প্লিজ, মায়ের এই অবস্থায় তাকে একা রেখে যাওয়াটা আমাদের ঠিক হবে না। মন খারাপ করিনি। আচ্ছা, আপনি থাকেন, আমি মায়ের কাছে যাচ্ছি। রাকিবকে রুমের ভিতরে রেখে নাইমা সালমা বেগমের রুমের দিকে চলে যায়। দরজার সামনে যেতেই দেখে সালমা বেগম খুব খুশি হয়ে আছে, আর সে যে অসুস্থ এটা মোটেও বোঝা যাচ্ছে না। নাইমা যেটা অনুমান করেছেন তাহলে সেটাই ঠিক হলো। নাইমা মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে নাটক, আর না, এইবার এই মহিলাকে শায়েস্তা করতে হবে। নাইমা এসব মনে মনে ভাবতে থাকে। তারপর নাইমা একটু পিছিয়ে এসে জোরে জোরে পায়ের শব্দ করে সালমা বেগমের রুমের দিকে আসতে থাকে, যেন সালমা বেগম বুঝতে পারে কেউ আসছে। সালমা বেগম আবার অসুস্থতার নাটক করে শুয়ে থাকে। নাইমা সালমা বেগমের এসব নাটক আর সহ্য করতে পারছে না। তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে রাখে। সালমা বেগমকে বলল, মা, আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না, এখন কিছু লাগবে না, তবে আমার হাত পা খুব ব্যথা করছে, যদি একটু টিপে দিতে। এই কথা শুনে নাইমা মনে মনে বলল, গলা ব্যথা করছে না? গলা ব্যথা করলে তো গলাটাও টিপে দিতে পারতাম। কি আর করার, নাইমা সালমা বেগমের হাত পাও টিপতে থাকে। এমন সময় রাকিব এসে দেখে নাইমা তার মায়ের সেবা যত্ন করছে। সালমা বেগম বলল, থাক মা, আর লাগবে না, এখন একটু ভালো লাগছে আমার। তারপর নাইমা খাট থেকে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে